আহ, কতদিন পর শঙ্করের হাতে রান্না খাচ্ছি। হ্যাঁ, আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্না খাচ্ছি। মেজে একটু যা নিরামিষ তরকারিটা বাড়িয়েছে না, পুরো ফাটাফাটি। আমার বাবা ওয়ার্ল্ডের বেস্ট রাঁধুনি। আয়, এইটা একদম ঠিক বলেছো দিদি ভাই। আচ্ছা শঙ্কর, এই যে তুই গ্রামের মহিলাদের বললি তাদের কাজের ব্যবস্থা করে দিবি, টাকার ব্যবস্থা করে দিবি, কিন্তু গ্রামে বেশিরভাগ লোকজনই তো নিজেদের বাড়িতে রান্না করা খাবার খায়, তাহলে তারা পাইস হোটেলে খেতেই বা আসবে কেন? কতটুকুই বা রোজগার হবে, আর সেই দিয়ে তুই মহিলাদের হাতে কতটুকু টাকাই বা তুলে দিতে পারবি বল? সেটা তুমি ঠিকই বলেছো বাবা। মির্জা, ওরা তো বললো আরো মহিলাদের নিয়ে আসবে, তা এতজন মহিলাকে হোটেলের কাজে রাখা কি সম্ভব? আচ্ছা, একটা কাজ করলে হয় না? গ্রামের স্কুলে যে ভদ্রলোক খাবারের টাকা পাঠাতেন, তিনি সেই টাকাটার বিশুপালকে দেন না। আমাকে যোগাযোগ করে উনি বলেছিলেন একটা কিছু ব্যবস্থা করতে। তা কয়েকজন মহিলাকে এই স্কুলে রান্নার কাজে ইনভলভ করলে হয় না? তাহলে ওদেরও একটা রোজগারের ব্যবস্থা হবে সেখান থেকে। হ্যাঁ সেটা হয়, কিন্তু স্কুলে আর কতটাই বা রান্না হবে? তাতে আমরা কতজন মহিলাকে কাজ দিতে পারবো ঐশানী? বাবা ঠিকই বলেছে, শুধু পাইস হোটেল চালিয়ে এতগুলো মহিলার রোজগারের ব্যবস্থা করা যাবে না। তাহলে কি হবে মেজদা? ওরা যদি রোজগার করতে না পারে, ওদের বড়েরা তো এসে নিয়ে যাবে ওদের। সেটাই, কি করা যায়? আচ্ছা শঙ্কর, আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্না সবার মুখে লেগে থাকতো কি কারণ? মেজদার হাতে রান্নার গুণে। হ্যাঁ, তাছাড়া আর কি কারণে আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্না স্পেশাল ছিল? মেজদার হাতের তৈরি হরগৌরী পাইস হোটেলের স্পেশাল ভাজা মশলা। হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক বলেছ। শঙ্করের বানানো ভাজা মশলাই আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্নাকে সবার থেকে আলাদা করে দিত। হ্যাঁ, তার বলতে শঙ্করের মতো ওই ভাজা মশলা আর কেউ বানাতে পারবে না, সবাই ফেল মেরে যাবে একেবারে। হ্যাঁ, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার ভাজা মশলার সাথে এই মহিলাদের রোজগারের কি সম্পর্ক। শঙ্কর, তোমার এই ভাজা মশলাটা তোমার স্পেশালিটি। আমরা যদি এই ভাজা মশলার কাজ শুরু করি মহিলাদের নিয়ে, প্রচুর পরিমাণে বানাই, এই মহিলাদের কাজে লাগাই, আর তারপরে ওরাই হাটে গিয়ে প্যাকেটে প্যাকেটে এই ভাজা মশলা বিক্রি করে, কেমন হয় তাহলে? বাহ, তাহলে তো খুব ভালো হয়। একদিকে আমাদের পাইস হোটেলে চললো, আর একদিকে সবাই মিলে ভাজা মশলার কারখানাও চালালো। ইয়েস, ভাজা মশলা ছোটখাটো একটা কারখানাই বটে। মেজ বৌদি কিন্তু প্ল্যানটা দারুণ দিয়েছে। আরে আমার মেজ বৌমা ছাড়া কার মাথায় এমন বুদ্ধি খেলবে বলো তো? হ্যাঁ, সাদে কি আরো আইপিএস হতে পেরেছে? এত রাতে আবার কে এলো গো? গ্রামের কারোর বিপদ টিপদ হলো না তো? আমি কি দেখছি। তুমি তুমি এখানে? কে এসেছে ঐশানী? তুই তুই এখানে কি করছিস? একটু ভেতরে আসবো না আমি? আয়। চল, আচ্ছা চল 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 চল। মেজ বৌমা, ওকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলো।
কোথায় যাব বাবা আমি? কেন আমাদের তাড়িয়ে দিয়ে তো বড় বৌমার সঙ্গে হাত মিলিয়ে ওই বাড়ির দখল নিয়েছিস? যা যা যা, সেখানেই যা যা। বৌনি আমাকেও বাড়ির থেকে বার করে দিয়েছে। আমার না কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কোথাও মাথা গোজার ঠাইটুকু নেই বাবা। ও বাবা, বাবা আমাকে তোমাদের কাছে আশ্রয় দাও বাবা। খবরদার খবরদার, তুই আমাকে ছবি না, খবরদার আমার পায়ে হাত দিবি না। তোর মতো কুলাঙ্গারকে না আমি আমার ছেলে ছেলে মানতে রাজি নই। আবার নতুন কি নাটক শুরু করেছিস রে ভাস্কর? নিজে ঘাড় ধাক্কা দিয়ে বাবাদের বাড়ি থেকে বের করে দিয়ে এখন আমাদের কাছে আশ্রয় চাইতে এসেছিস? এই মেস্তা, মেস্তা আমি আর কোথায় যেতাম মেস্তা? আমার আপনজন বলতে আর কে আছে বলতো? তুমি একা কেন? মালিনী আর তোমার মেয়ে কোথায়? কি হলো, চুপ করে আছো কেন বলো? মালিনী সবার সব জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে। ওই মালিনী, ওই হাড়ে বজাত মেয়ে, ও আমার আলমারি থেকে সবকিছু চুরি করে নিয়ে পালিয়েছে। আমার টাকা গয়না কেটে সব সব এই দেখো দেখো। কি বৌমুনির আলমারিতে তো আমাদের পাইস হোটেলের টাকা ছিল, আমাদের এতদিনকার রোজগার চুরি করে নিয়ে চলে গেল। হায় হায়, ওই আলমারিতে মহেশ্বরীর বিয়ের সব গয়নাগাটি ছিল, সেগুলো চুরি করে নিয়ে গেল তোর বউ। মহেশ্বরী কত কষ্ট করে সব একটা একটা করে জমিয়েছিল, আমি মহেশ্বরীকে কি জবাব দেব? এই শয়তান, তুই আর তোর বউ মিলে সব সরাসরি তো? তুই যা শয়তান, তুই সব কিছু করতে পারিস। ও বাবা বিশ্বাস করো, আমি কি জানি না। তোমাকে বিশ্বাস করবো ভাস্কর? তোমাকে? তুমি তো গিরগিটির মতো রং পাল্টো। যে ছেলে বাবা মাকে মারতে চেয়েছিল, যে ছেলে বাড়ির দলিল জাল করে বাবা মায়ের টিপসই নিয়ে বাবা মায়ের থেকে বাড়ি হাতাতে চেয়েছিল, যে ছেলে পরিবারের সবাইকে রাস্তায় বসিয়ে দিয়েছিল, সেই ছেলে সব করতে পারে। আর সেই দিনগুলো আমরা কেউ ভুলবো না ভাস্কর, কেউ না। মেজে বৌদি বিশ্বাস করো, আমি এবারে কিছু করিনি মেজে বৌদি। কিছু করিনি মানে? বৌমুনি যখন বাবা, দিবাকর, বাচ্চা সহ ফুলিকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল তখন তুই কিছু বলিসনি কেন? তুই বৌমুনিকে বলতে পারতিস না যে বৌমুনি তুমি ঠিক কাজ করছো না, এটা তুমি করতে পারো না? তুমি ওদেরকে বের করে দিয়েছো, সেই পাপের ফল এখন তোমাকে ভোগ করতে হচ্ছে। মেজে বৌদি প্লিজ আমায় ক্ষমা করে দাও। এই, তোর এই কুমিরের কান্নায় না আমি আর বলছি না, দূর হ এখান থেকে, দূর হ। শঙ্কর, এক্ষুনি ওকে চলে যেতে বল, রাগে আমার মাথার মধ্যে আগুন জ্বলছে, এক্ষুনি চলে যেতে বল। মামা তুমি শান্ত হও। এরকম চিৎকার চেঁচামেচি করো না, তোমার শরীর খারাপ। ওকে আমি সহ্য করতে পারছি না। এই দূর হ, আমি দূর হ, দূর হ এখান থেকে। আমার চোখের সামনে দূর হ তুই। আমি তোকে সহ্য করতে পারছি না। বাবা আমি এবারে ছেড়ে বাবা, বাবা মারতে মা। মেচা, মামাকে শান্ত কর, মামাকে শান্ত কর। মামা বসো। শঙ্কর, আমি তোকে বলে রাখছি, ওই কুলাঙ্গার যদি এখানে থাকে আমি অন্ন জল সব ত্যাগ করবো। মেজে বৌদি আমি তোমার পায়ে পড়ি, বাবা একটু বোঝাও না গো। আমার কাউকে আর কিছু বোঝানোর মুখ নেই ভাস্কর। তুমি যেদিন হাউ হাউ করে কেঁদেছিলে, ফুলির কাছে ক্ষমা চাওয়ার ভান করেছিলে, সেদিন আমি তোমাকে বিশ্বাস করে ঠকেছিলাম। আমি বাড়ির সবার অমতে গিয়ে তোমাকে বিশ্বাস করেছিলাম ভাস্কর, তোমার সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়েছি। ভেবেছিলাম খারাপ মানুষও তো ভালো হতে পারে, আর তুমি তো ভালো ছিলে। বিয়ে হয়ে আসার পর আমি তো তোমাকে নিজের ভাইয়ের চোখে দেখতাম। কিন্তু সেটা তুমি নিজে হাতে শেষ করে দিয়েছো। তুমি বারবার প্রমাণ করে দিয়েছো তুমি খারাপ, তুমি শুধরানোর নও।